আজকের গল্প এক যে ছিল মা। গল্পটি লিখেছেন সৌমিতা দাশগুপ্ত। আমরা সবাই আজ তোমার উপর রাগ করেছি অনুপম। আজকের দিনটাতেও কি তোমার দেরি না করলে চলছিল না? অনুপম ঘরে ঢুকতেই মৌপিয়া ঈষৎ রাগত স্বরে স্বামীকে বলল। অনুপমের চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট। মৌপিয়া খেয়াল না করলেও পারুলের কিন্তু তার দৃষ্টি এড়ায়নি। পারুল নিশ্চিত অনুপমের কিছু একটা হয়েছে। ছোটবেলা থেকেই অনুপমের প্রতিটি আচরণ তার বড় চেনা। হয়তো সে তাকে পেটে ধরেনি, কিন্তু নিজের সন্তানের থেকেও অনেক বেশি তার কাছে সে। এই একদম আমার বন্ধুকে বকবি না, ও নিশ্চয়ই বিশেষ কোনো কাজ পড়ে গিয়েছিল, নয়তো আজকের দিনেও ও কখনোই দেরি করতে পারে না। মৌপিয়ার দিকে তাকিয়ে বকুনির সুরে পারুল বলল, মামনি, তোমার আশকারাতেই কিন্তু ও দিন দিন বেশি দায়িত্বজ্ঞানহীন হয়ে পড়ছে। পুলিশে চাকরি করে বলে কি সংসারের প্রতি কোনো দায়িত্ব থাকতে হয় না? ডিএসপি অনুপম সেন আজ সত্যি মানসিকভাবে ভীষণ ক্লান্ত। সকাল থেকেই আজ অতীতের চুপ কথারা তার মনকে নাড়া দিয়ে যাচ্ছিল। পারুল এক গ্লাস জল এনে অনুপমের হাতে দিয়ে তার মাথায় হাত রেখে বলল, আজ আমার জন্মদিন। আমি জানি রে বন্ধু, পৃথিবীর যে কোনো প্রান্তেই তুই থাকিস, এই আজকের দিনে তুই আমার পাশে থাকবি না সেটা কখনোই সম্ভব নয়। সেখানে তুই সকালে ফোনটা আসবার পরেই সেই যে বেরিয়ে গেলি, সারাদিন পরে এত রাতে তুই বাড়ি ফিরলি। নিশ্চয়ই কিছু হয়েছে। কি হয়েছে এখন তোর কাছে জানতে চাইব না। একটু ফ্রেশ হয়ে নে, তোকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে। অনুপম পারুলের হাত দুটো ধরে নিজের কপালে রাখল। আহ, কি শান্তি! সমস্ত ক্লান্তি এক নিমেষে মিটে গেল। তোমার মতো করে আমাকে কেউ কোনোদিন বোঝেনি বন্ধু। সত্যি আমার আজকে একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, মৃদুস্বরে অনুপম বলল। তোমার শরীর ভালো আছে তো অনুপম? অনুপমের গলার স্বরে এমন কিছু ছিল, মৌপিয়া একটু চিন্তিত হয়ে পড়ল। মৌ, আজ আমার এক পরিচিতা অনেক দূরে চলে গেলেন, তাকেই একটু পৌঁছে দিতে গিয়েছিলাম। জাস্ট 10 মিনিট সময় দাও আমাকে, একটু ফ্রেশ হয়েই আসছি। তারপর বন্ধুর জন্মদিনের কেক কাটা হবে। স্বাভাবিক হওয়ার চেষ্টা করল অনুপম। কে চলে গেল? পারুলের কঠিন কণ্ঠস্বরে অনুপম যেতে গিয়েও থমকে দাঁড়ালো। একটু চুপ করে থেকে তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, মিস রমলা সেন, বৃদ্ধাশ্রমে আজ সকালে মারা গেছেন। সব কিছু মিটমাট করে আসতে হলো, তাই একটু দেরি হয়ে গেল। পারুলের মাথাটা হঠাৎ ঘুরে গেল। মৌপিয়া ধরে না ফেললে হয়তো সে পড়ে যেত। কি হলো মামনি, শরীর খারাপ করছে? মৌ, মামনিকে একটু জল দাও, আমি চেঞ্জ করে আসছি। আর হ্যাঁ, এই নিয়ে কিন্তু আর একটাও কথা হবে না। বাইরে থেকে বন্ধুর পছন্দের খাবার অর্ডার করে দিয়েছো তো? অনুপমের গভীর কণ্ঠস্বর। মৌপিয়া মাথা নাড়ল। অনুপম ফ্রেশ হতে গেল। খুব ধীরে মৃদু কণ্ঠে মৌপিয়া বলল, মিস রমলা সেন কে মামনি? সোফায় গা এলিয়ে দিল পারুল। তারপর বলল, বন্ধুর মা। এরকম একটা উত্তরের জন্য তৈরি ছিল না মৌপিয়া। অনুপমের সাথে তার প্রেমের বিয়ে, আলাপের প্রথমেই সে বলে দিয়েছিল মা বাবার অস্তিত্ব তার জীবনে নেই। মৌপিয়া যেন কখনোই তার মা বাবার সম্বন্ধে কোনো প্রশ্ন না করে। যদি এই শর্তে সে রাজি থাকে তাহলেই সে এই সম্পর্ক নিয়ে ভাববে। মৌপিয়া কথা রেখেছিল। কোনোদিন সে তাকে বা পারুলকে এ বিষয়ে কোনো প্রশ্ন করেনি। সে শুধু এটুকুই জেনেছিল, পারুলের কাছেই অনুপম মানুষ, সেই তার মা আর বাবা। পারুলকে অনুপম বন্ধু বলে ডাকে। তার সাথে অনুপমের রক্তের সম্পর্ক না থাকলেও আত্মার বন্ধন আছে। অনুপম ওর মায়ের সাথে তাহলে যোগাযোগ রেখেছিল? কিছুই বুঝতে পারছে না মৌপিয়া। উঠে বসলেন পারুল। একটা গল্প শুনবি মৌ? মৌপিয়া মাথা নাড়ল, শুনবে। বর্ধমানের একটা সরকারি স্কুলে চাকরি পেলাম আমি। কলকাতা থেকে বর্ধমানে ডেইলি প্যাসেঞ্জারি করতে একটু অসুবিধা হয়ে যাচ্ছিল, তাই কলকাতার বাড়িটাকে তালা বন্ধ রেখে মাকে নিয়ে সোজা এলাম এই বর্ধমানে। এখানকারই একজন শিক্ষিকা আমাকে ভাড়া বাড়ি ঠিক করে দেয়। দোতলা বাড়ির একতলাতে মা আর আমি, আর ঠিক তার ওপরে বাড়িওয়ালা বাড়িওয়ালি আর তাদের 4 মাসের ফুটফুটে একটা ছেলে। ছেলেটাকে প্রায় রমলা বৌদি মায়ের কাছে রেখে যেতেন। বলতো তার বাইরে একটু কাজ আছে, ফিরে এসেই সে অনুপমকে নিয়ে যাবে। আমি স্কুলে বেরিয়ে গেলে মায়েরও সময় কাটতো না, তাই ছোট্ট ওই ছেলেটাকে নিয়ে মা সারাদিন মেতে রইতেন।
আমিও স্কুল থেকে ফিরে অনুপমকে না দেখতে পারলে অস্থির হয়ে যেতাম। কেমন যেন একটা মায়া পড়ে গেছিল ছেলেটার উপর। যাই হোক, কিছুদিন যেতে না যেতেই বিপ্লবদা রমলা বৌদির ঝগড়ার মধ্য দিয়ে যে কথাটা আমাদের কাছে স্পষ্ট হলো, তাতে ভালোই বুঝতে পারলাম যে বিশাল একজন ব্যবসায়ী ধৃতিমান চ্যাটার্জির সঙ্গে ডেটিংয়ে যাওয়ার জন্য ওইটুকু ছেলেকে দুধের কৌটো দিয়ে মায়ের কাছে রেখে যেত রমলা বৌদি। অসম্ভব সুন্দরী ছিলেন তিনি। প্রচণ্ড ঝগড়ার পর একদিন মাকে বলেছিলেন বিপ্লবদার সঙ্গে নাকি জোর করে বিয়ে দিয়েছিল তার বাবা মা। বিয়ের আগে থেকেই এই ধৃতিমানের সঙ্গে নাকি তার সম্পর্ক। সে তাকে কোনো দিনও ভুলতে পারেনি, আর ভুলতেও পারবে না। এই সন্তান সে চায়নি। সম্পূর্ণভাবে বিপ্লবদার ইচ্ছাতেই অনুপমের জন্ম। কিছুদিন পরে বৌদি মারফতেই শুনলাম বিপ্লবদাও নাকি পরকীয়াতে জড়িয়ে পড়েছে। নিজের মুক্তির জন্য এরকমই নাকি একটা সুযোগ খুঁজছিল রমলা বৌদি। অনুপমের বয়স তখন মাত্র 2 বছর। হঠাৎ একদিন রমলা বৌদি জানালো মাকে যে তারা ডিভোর্স নেবে। মা জিজ্ঞেস করেছিল, তাহলে অনুপমের কি হবে? তার ছেলের স্বরে রমলা বৌদি বলেছিল, ওর বাবার ইচ্ছাই ওর জন্ম, দায়িত্ব ওর বাবাকেই নিতে হবে। ধৃতিমান কিছুতেই অনুপমকে মেনে নিতে রাজি হচ্ছে না। বিপ্লবদাও একদিন মাকে এসে বলল, শুনেছেন তো মাসিমা সব কিছু? নিত্যদিনের এই অশান্তি আর ভালো লাগছে না, ডিভোর্স নিতেই হবে। ছেলে আমার কাছেই থাকবে, অবশ্য ও তাই চায়। এরকম মা দেখেছেন কখনো? ছেলেটার উপর যেন ক্রমশ মায়া বেড়েই চলেছে আমার আর মায়ের। এখনও মনে পড়ে প্রতিদিনকার মতো সেদিনও রমলা বৌদি অনুপমকে আমাদের ঘরে রাখতে এলো। বলল, আজ আমি চলে যাচ্ছি ধৃতিমানের সঙ্গে। অনুপম ওর বাবার কাছে ভালোই থাকবে, আর আপনারা তো রইলেন। সেদিন আমার অসম্ভব কষ্ট হচ্ছিল অনুপমের জন্য। এর মধ্যে আর একটা নতুন সমস্যা সৃষ্টি হয়েছিল আমার জীবনে। 2-3 মাস যাবৎ কয়েকটা ছেলে আমাকে বারবার উত্ত্যক্ত করছিল স্কুলে যাওয়ার পথে। প্রথমে পাত্তা দিতাম না, কিন্তু ধীরে ধীরে তাদের আস্পর্ধা বাড়তেই লাগলো। খুব রাগ হয়ে গেল একদিন। একটা ছেলেকে ধরে সপাটে মারলাম এক চর। তারপর স্কুল থেকে ফেরার পথে 3-4 জন ছেলে মিলে আমাকে ঘিরে ধরলো। সাবধানে থাকিস, দেখে নেব। মা টেনশন করবে বলে কোনোদিনই কিছু জানায়নি মাকে। স্কুল থেকে 3-4 দিনে ছুটি নিয়েছিলাম ইচ্ছে করেই। ভেবেছিলাম কিছুদিন না গেলে হয়তো ব্যাপারটা থিতিয়ে যাবে। বলা বাহুল্য, আমি একটু ভয়ই পেয়েছিলাম। ভয় পাওয়াটা যে আমার অকারণে নয় সেটা বেশ বুঝতে পারলাম যখন 3 দিন পর স্কুলে গেলাম। স্কুল থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ করেই কিছু তরল পদার্থ ছুটে এসে আমার মুখের উপরে পড়ল। সে যে কি যন্ত্রণা তা বলে বোঝাতে পারবো না। সারা মুখ জ্বলে যাচ্ছে। আমার চিৎকারে সেদিন আকাশ বাতাস কেঁপে উঠেছিল। আর কিছু মনে ছিল না আমার। যখন জ্ঞান ফিরেছিল দেখলাম আমি হাসপাতালে। সামনে পুলিশ দাঁড়িয়ে আমায় জিজ্ঞেস করেছিল আমি কাউকে দেখেছি কিনা আমার মুখেই তরল পদার্থ ছুটতে। আমি সত্যি কাউকে দেখিনি, কিন্তু যে ঘটনা কয়েক মাস যাবৎ আমার সাথে ঘটেছিল সেটা পুলিশকে জানিয়েছিলাম। কিন্তু সেই ঘটনার কোনো প্রমাণ পাওয়া গেল না। কেউ আমার হয়ে সাক্ষী দিল না। বর্ধমান শহরে কোনো পরিচিত আমার ছিল না সেই রকম। চাকরি সূত্রেই এখানে আসা। যাই হোক, ট্রিটমেন্ট চলল দীর্ঘদিন। যেদিন প্রথমে আয়নায় আমার মুখটা দেখেছিলাম সেদিন বাঁচার ইচ্ছেটাই চলে গিয়েছিল। মায়ের মুখের দিকে তাকিয়ে আমি নিজেকে শেষ করে দিইনি। আমি হাসপাতালে থাকাকালীন বিপ্লবদা অনেকবার যাতায়াত করেছেন, মাকে অনেক রকম সাহায্য করেছেন। এই সময় কিছুদিনের জন্য উনি ছেলের জন্য আয়া সেন্টার থেকে একজন আয়া রেখে দিয়েছিলেন। আমি এতদিন হাসপাতালে ছিলাম বলে মা আমাকে কিছু জানতে দেননি। বাড়ি এসে শুনলাম বিপ্লবদাও নাকি বিয়ে করবে। অসম্ভব কষ্ট হলো অনুপমের জন্য। যদি সৎ মাও না দেখে। আমার এই ঘটনার জন্য স্কুল থেকে আমাকে বেশ কিছুদিন ছুটি দিয়েছিল। প্রায় প্রতিদিনই তখন পালা করে শিক্ষিকারা দেখতে আসতেন। কিন্তু আমার মনে হতো যেন ওনারা যাচাই করতে আসছেন ঠিক কতটা আমার মুখ বিকৃত হলো। আসলে তখন সব কিছুই খুব অসহ্য লাগতো। সব সময় মনে হতো ওই অপরাধীগুলো কেন শাস্তি পেল না। কিন্তু সব খারাপ লাগা মুছে যেত তখনই যখন দেখতাম ছোট্ট অনুপম আমায় আদর করছে। আমার মুখ বিকৃত হয়ে গেলেও ও আমার গায়ের গন্ধে ঠিক চিনে নিত। তখন সবে কথা বলতে শিখেছে। আমি ওকে আদর করে বন্ধু বলতাম। অদ্ভুতভাবে ও আমাকে বন্ধু বলেই ডাকতো। যাই হোক, সব মিলিয়ে দিনগুলো কেটে যাচ্ছিল। বিপ্লবদা বিয়ে করলো না। এবারও মায়ের ভালোবাসা পেল না অনুপম।
ওইটুকু ফুটফুটে বাচ্চাকে কি করে কেউ অবহেলা করতে পারে তা আমার অজানা। মা বাবা কারোরই ভালোবাসা পেল না সে। নিজের মনকে বললাম, আমার থেকেও অভাগা ও। আমার পাশে তো আমার মা বাবা সবাই ছিলেন। বাবাকে ছোটবেলায় হারালো, বাবার স্নেহকে আমি ভালোভাবেই বুঝেছিলাম। অনুপমের কোনো অপরাধ না থাকা সত্ত্বেও সে ওই ভালোবাসা থেকে বঞ্চিত। আঁকড়ে ধরলাম ওকে। আমার বাঁচার অবলম্বন হলো ও। সাহসে ভর করে একদিন দাঁড়ালাম বিপ্লবদার সামনে। জানালাম ওকে নিতে চাই। বিপ্লবদা যেন হাতে চাঁদ পেলেন, এক বাক্যে রাজি। যেন নিজের গা থেকে দায় ঝেড়ে ফেললেন। ঠিক করে নিয়েছিলাম আর থাকবো না এখানে। তাই অনেক দিন যাবতই বদলির চেষ্টা করছিলাম কলকাতায়। অনেক কাঠখড় পুড়িয়ে বদলে নিলাম। মনে মনে ভেবে নিয়েছিলাম পুলিশ অফিসার তৈরি করব আমার ছেলেকে। সমাজের সমস্ত অন্যায়ের প্রতিবাদ যেন করতে পারে। আমি পেরেছি ওকে পুলিশ অফিসার তৈরি করতে। আমি যেদিন ওকে দত্তক নিই সেই দিনটাই ওর জন্মদিন হিসেবে পালন করি। তুই তো জানিস, ওই দিন আমরা নয় অনাথ আশ্রম নয় বৃদ্ধাশ্রমে সবাইকে নিয়ে একটু আনন্দ করি। গত বছর যখন আনন্দ ভবন বৃদ্ধাশ্রমে যাই তখন সেখানে রমলা বৌদিকে দেখি। আমার চিনতে কোনো অসুবিধা হয়নি ওনাকে। বৌদি আমাকে চিনতে পারেননি, না চেনারই কথা অবশ্য। আমি বন্ধুকে দেখিয়েছিলাম রমলা বৌদিকে। নিজের অজান্তেই বন্ধুর চোখে সেদিন জল চলে এসেছিল। নিজে গিয়েই আলাপ করেছিল বৌদির সাথে। আজকে আমার জন্মদিন। আমার সবচেয়ে প্রিয় মানুষটা এভাবে এই দিনটা পালন করেন। রমলা বৌদির সামনে মিষ্টির প্যাকেটটা ধরেছিল অনুপম। মাকে সুখে রেখো বাবা, মানুষের মতো মানুষ হয়েছ, এটাই তোমার মায়ের কাছে অনেক বড় পাওনা। অনুপমের মাথায় হাত রেখে বলেছিল বৌদি। উনি আমার মা নন, আমার বন্ধু, পরম বন্ধু। আমার কাছে দেবী, কিন্তু মায়ের মতো নয়। আমি চাই না আমার জীবনে মায়ের মতো কেউ আর আসুক। মা শব্দটা আমার কাছে একটা অভিশাপ। রমলা বৌদি অনুপমের কথার মানে না বুঝেও ওর মুখের দিকে তাকিয়ে থেকেছিল অনেকক্ষণ। আমি এগিয়ে গিয়েছিলাম ওদের দুজনের মাঝে। পরিচয় দিয়েছিলাম নিজের। বৌদি করুণ চোখে তাকিয়েছিলেন অনুপমের দিকে। আমি প্রশ্ন করলাম, তুমি বৃদ্ধাশ্রমে কেন বৌদি? বৌদি কোনো উত্তর করলেন না, ছেলের দিকে তাকিয়েই রয়েছেন। ওনার ছেলেরা রেখে গেছেন বোধহয়, তাই না মিস রমলা সেন? চোয়াল শক্ত হয়ে উঠেছিল অনুপমের। ছি বন্ধু, এভাবে কাউকে নাম ধরে ডাকে? একটু ধমকের সুরেই বললাম। হাসলো অনুপম। ওনার নামটার সঙ্গেই আমি পরিচিত। তুমি চেনালে তাই চিনলাম, না তো চিনতে পারতাম না। এতক্ষণ চোখ নামালেন রমলা বৌদি। বললেন, ধৃতিমান মারা যায় আজ থেকে 5 বছর আগে। কিডনি খারাপ হয়ে গিয়েছিল। অনেক চিকিৎসা করিয়েছিলাম যথাসর্বস্ব দিয়ে, কিন্তু বাঁচাতে পারিনি। প্রচুর টাকা খরচ হয়ে গিয়েছিল। সল্ট লেকের বাড়ি আর কিছু টাকা ছাড়া আমার আর সম্বল কিছু ছিল না। আমার 2 ছেলে, দুজনেই প্রতিষ্ঠিত। একজন ইউএসএতে থাকে আর একজন এই কলকাতাতে। দুজনে বিয়ে করার পর আমাদের সাথে আর থাকেনি। ওদের বাবার মৃত্যুর পর 2 ছেলের দাবি ওই বাড়ি ওদেরকে লিখে দিতে হবে। প্রচণ্ড অশান্তি শুরু করলো আমার সাথে। বড় ছেলে ইউএসএ থেকে কোনোদিনও এখানে ফিরবে না, তাই তার ওই বাড়ির ভাগ চাই। আমি রাজি হইনি। এই নিয়ে অশান্তি। বাড়িতে লোক পাঠিয়ে আমাকে ভয় দেখাতো, হুমকি দিত মেরে ফেলার। একসময় মনে হতো এত কষ্ট করে ছেলেদের মানুষ করার পর আমার জন্য এই অপেক্ষা করছিল। বুঝেছিলাম পাপ কাউকে ছাড়ে না। বাধ্য হলাম সই করে দিতে। প্রথমে বলেছিল বাড়ি বিক্রির টাকা 3 ভাগ হবে, কিন্তু বিক্রির পর আমার হাতে মাত্র 1 লাখ টাকা ধরিয়ে দিয়েছিল। ওই টাকা আর আমার জমানো কিছু টাকা নিয়ে আমি এই বৃদ্ধাশ্রমে চলে এসেছি, শেষের কয়েকটা দিন একটু বাঁচবো বলে। কেঁদে ফেলেছিল বৌদি। তারপর বলেছিল, তোর ফোন নাম্বারটা একটু দিবি? কেন বলুন তো? কিছু সাহায্যের দরকার থাকলে আমার বন্ধুকে বলবেন, উনি আপনাকে কিছু টাকা পাঠিয়ে দেবে। তারপর আমার দিকে তাকিয়ে বলেছিল অনুপম, তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও বন্ধু। আমি ফোন নাম্বারটা দিয়ে এসেছিলাম। প্রায় ফোন করতো বৌদি, অনুপমের খবর জানতে চাইতো। ওনার সাথে কথা বলে আমি ভালোই বুঝতে পারতাম এখন মনে প্রাণে উনি আমাদের সাথেই থাকতে চান। অনুপমকে বলেইছিলাম সে কথা। ও কড়াভাবে আমাকে জবাব দিয়েছিল, তুমি কি চাও আমি এই বাড়ি ছেড়ে চলে যাই? আমি আর কথা বাড়াইনি, শুধু বলেছিলাম, তোর মা তোর ফোন নাম্বারটা চাইছিল, আমি দিয়ে দিয়েছি।
ফোন করলে একটু কথা বলিস। তার কিছুদিন বাদেই জানতে পারি বৌদির লিভার ক্যান্সার হয়েছে। চিকিৎসার প্রচুর খরচ। অনুরোধ করে অনুপমকে চিকিৎসার ভার নিতে। প্রথমে অস্বীকার করে ও। অনেক কষ্ট ওকে রাজি করাই। বহুদিন হাসপাতালে ছিলেন, কেমো চলছিল। কয়েকদিন আগেই বৃদ্ধাশ্রমে ফিরেছিলেন। ডাক্তার বলে দিয়েছিলেন এখন শুধু মৃত্যুর অপেক্ষা। ওনাদের আর কিছু করার নেই। আর আজ সকালেই বৃদ্ধাশ্রম থেকে তোমাকেই প্রথমে ফোন করেছিল বন্ধু। তুমি রিং হয়তো শুনতে পাওনি, তাই ওরা আমাকে ফোন করে জানায়। অনুপম কখন এসে দাঁড়িয়েছে তা ওরা খেয়াল করেনি। পারুল নিচু স্বরে বলল, মুখাগ্নি করেছিস? চোয়াল শক্ত করে জবাব দিল অনুপম, না। পারুলের দিকে ধীর পায়ে এগিয়ে এলো অনুপম। তোমার জন্মদিনে তোমার কাছ থেকে একটা উপহার চাইব, দেবে? পারুল মাথা নাড়ল। তোমাকে খুব মা বলে ডাকতে ইচ্ছে করতো, কিন্তু মা শব্দটা উচ্চারণ করতে গেলেই আমার চোখের সামনে ওই নির্দয় মহিলার ছবি ভেসে উঠত। আজকে ওই নির্দয় মহিলাটাকে চিতার আগুনে পুড়ে যেতে দেখলাম। মনে হলো আমার জীবনের মা নামের কলঙ্ক চিতার আগুনে শেষ হয়ে গেল। ওই মহিলা সম্পর্কে আমার মা হতো বলেই কোনোদিন তোমাকে মা বলে ডাকতে পারিনি। ঘেন্না করতো আমার মা শব্দটা উচ্চারণ করতে। আজ একবার তোমাকে মা বলে ডাকি। কেঁদে ফেলল অনুপম। পারুলও কাঁদছে। তার নারী সত্তাও যে মা ডাক শোনার জন্য আকুল হয়ে আছে। অনুপমকে দুহাতে জড়িয়ে ধরে সে বলল, জন্ম না দিল আমি তোর মা রে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন।